আপা, রোজ রাতে আমি জামা কাপড় পরাই শুই, কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠি দেখি শরীরে কোনো কাপড় নাই। রোজ রাতে কেডা জানি ঘুমের মধ্যেই আমার শরীরের কাপড় খুইলা ফেলে। কথাটা শুনে আফরোজা বেগম বড় বড় চোখ করে নাইলার মুখের দিকে তাকিয়ে রইলেন। তিনি হতভম্ব। নাইলা তাদের বাড়ির কাজের মেয়ে। গত 2 মাস হলো তাদের সাথে থাকে নাইলা। এর আগেও একবার নাইলা 3-4 দিন ধরে আফরোজা বেগমের পেছনে পেছনে ঘুরেছে একটা কথা বলবে বলে। আফরোজা বেগম যখনই জানতে যান কি বলবি, নাইলা কিছুক্ষণ আমতা আমতা করে কিছু না বলেই চলে যায়। একবার মহা বিরক্ত হয়ে আফরোজা বেগম বললেন, কি বলতে চাস সোজা সাপটা বল। এইবারে যদি বলতে না পারিস তাহলে আমার কাছে আর কখনো কিছু বলতে আসবি না। মানে আপা, আমার একটা মোবাইল লাগবে। গ্রামে কথা বলা লাগে। ফাহাদ ভাইরে কল দিতে কইলেই খ্যাস খ্যাস করে। এই সামান্য একটা কথা বলতে এত ফণিতা করায় বেশ বিরক্ত হয়েছিলেন আফরোজা বেগম। অবশ্য পরে তাকে কথা বলার জন্য একটা মোবাইল কিনে দেওয়া হয়। এইবারও 3-4 দিন ধরে একটা কথা বলার জন্য আফরোজা বেগমের পেছনে পেছনে ঘুরেছিল নাইলা। কিন্তু প্রতিবারই কিছুক্ষণ আমতা আমতা করে কোনো কিছু না বলেই চলে যায় সে। আফরোজা বেগম ভাবলেন, এইবারও আগের বারের মতোই তুচ্ছ কোনো বিষয় নিয়েই কথা বলতে নাইলা তার পিছু পিছু ঘুরছে। কিন্তু নাইলার কাছ থেকে এই ধরনের একটা কথা শোনার জন্য তিনি মোটেও মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। নাইলা গত 2 মাস ধরে এই বাড়িতেই কাজ করছে, রাতে এখানেই থাকছে। এর মধ্যে তার কোনো খারাপ আচরণ আফরোজা বেগমের চোখে পড়েনি। মেয়েটা একটু বোকা, তবে সহজ সরল। তার এক বিশ্বস্ত বান্ধবীর কথায় মেয়েটাকে গ্রাম থেকে আনা হয়। এ বাড়িতে সবার আগে ঘুম থেকে ওঠে নাইলা। আর সে কি বলছে, সে যখন ঘুম থেকে ওঠে তখন তার গায়ে জামা কাপড় থাকে না। মেয়েটাকে দেখে মনে হচ্ছে না সে যে মিথ্যা কথা বলছে, বা এই ধরনের একটা মিথ্যা কথা মেয়েটা বলবেই বা কেন। কথাটা শুনে আফরোজা বেগম এতটাই হতভম্ব হয়ে গিয়েছিলেন যে কখন তার হাত থেকে পানির গ্লাসটা মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে পানি চারদিকে ছড়িয়ে পড়েছে তা তিনি খেয়ালই করেননি। নাইলা দ্রুত একটা বেলচা, ঝাড়ু আর তেনা এনে মেঝেটা পরিষ্কার করে ঘর থেকে বেরিয়ে গেল। এর কিছুদিন আফরোজা বেগমের চোখে পড়ল না। নাইলা যে জায়গাটিতে দাঁড়িয়ে কথাটা বলেছিল, তিনি এখনও সেই দিকে হতভম্ব বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। কিন্তু নাইলা চলে গেছে কখন? কেউ এই ঘরে এই মুহূর্তে প্রবেশ করলে ভাববে আফরোজা বেগম কোনো অদৃশ্য মানুষের দিকে চেয়ে রয়েছেন, যে মানুষটাকে তিনি ছাড়া আর কেউ দেখতে পান না। আফরোজা বেগমের মাথায় এখন অনেক প্রশ্ন। ঘটনাটা যদি সত্যি হয় তাহলে তার পরিবারে একটা বড় বিপদ আসতে চলেছে। এই বাড়িতে কে এমন আছে যার চরিত্রের অধপতন ঘটেছে? এই কথাটা যদি লোক জানাজানি হয় তাহলে তাদের মান সম্মান বলে আর কিছুই অবশিষ্ট থাকবে না। এই বাড়িতে পুরুষ আছে 2জন, আফরোজা বেগমের স্বামী আব্দুর রাজ্জাক আর তাদের একমাত্র পুত্র ফাহাদ। রাজ্জাকের বয়স প্রায় 45। সে মোটেই অতিরিক্ত কামুক স্বভাবের পুরুষ নয়, যে মাত্র 18 বছর বয়সের একটা কাজের মেয়ের উপর এইভাবে খারাপ নজর দিয়ে খারাপ কাজ করতে যাবে। তাছাড়া আফরোজা বেগমের বয়স 36 হলেও তার যৌবন এখনো ফুরায়নি। আর আছে ফাহাদ, ওর বয়স 16 পেরিয়ে 17 পড়েছে। এবছরে কলেজে ভর্তি হয়েছে। সে অন্য সব ছেলেদের মতো না, বেশ শান্ত, নম্র আর সৎ প্রকৃতির। সে এ ধরনের কোনো কাজ করতে পারে তা আফরোজা বেগমের ধারণার বাইরে। অবশ্য তার নতুন কলেজ বন্ধুদের সম্পর্কে তেমন কিছু জানেন না তিনি। ছেলেদের এই বয়সটা বড়ই ভয়ঙ্কর। নানান অধপতন ঘটতে পারে এই বয়সে খারাপ সঙ্গে। অনেকেই এই বয়সে প্রচণ্ড কামুক হয়ে ধর্ষণের মতো ভয়ঙ্কর অপরাধকে স্বাভাবিক ভাবে। ফাহাদ কি কলেজে খারাপ সঙ্গে পড়েছে? ভাবনার দুনিয়া থেকে বেরিয়ে আসে আফরোজা বেগম। লক্ষ্য করেন ঘরে কেউ নেই। তিনি এতক্ষণ নিজের স্বামী আর ছেলেকে নিয়ে এসব কি ভাবছিলেন, এটা ভেবে তিনি বেশ লজ্জা পেয়ে গেলেন। হয়তো একদিন ঘুমের ঘোরেই কাপড় খুলে গিয়েছিল নাইলার। আর যে কোনো কথাকেই বাড়িয়ে বলার অভ্যাস আছে নাইলার, তাই হয়তো এসব বাজে বাজে কথা বলেছে তাকে। শুধু শুধু মেয়েটার কথা গুরুত্বের সঙ্গে নিয়ে এতক্ষণ বিভ্রান্ত হচ্ছিলেন তিনি। আফরোজা বেগম দ্রুত বিছানা থেকে নেমে নাইলার কাছে গেলেন। নাইলা বাথরুমে জামা কাপড় ধুচ্ছিল। তিনি গিয়েই ধমকে সুরে বললেন, দেখ নাইলা, তুই আমার কাছে এই ধরনের আজগুবি কথাবার্তা আর কোনো দিন বলবি না। আর একবার এই ধরনের কথা শুনলে তোকে সোজা তোর গ্রামের বাড়িতে দিয়ে আসবো।
নাইলার কথাটা শুনে মাথা তুলে কয়েক মুহূর্ত স্বাভাবিকভাবে আফরোজা বেগমের মুখের দিকে চেয়ে রইল। পরক্ষণেই আবার কাপড় ধোয়ায় ব্যস্ত হয়ে পড়ল। আফরোজা বেগম আবার তার ঘরে ফিরে এলেন। প্রথমে নাইলার বলা কথাটা তিনি যতটা গুরুত্বের সঙ্গে নিয়েছিলেন, এখন ততটাই তুচ্ছ বলে মনে হচ্ছে। সকালবেলা হাতে নেওয়া একটা অর্ধসমাপ্ত বই আবার পড়া শুরু করলেন। ফাহাদ আর তার স্বামী বেশিরভাগ সময় বাড়িতে থাকেন না, বাড়ির কাজ সব নাইলাই করে। তাই নিঃসঙ্গতা দূর করতে থ্রিলার উপন্যাস পড়ার একটা অভ্যেস করেছেন তিনি। ভালোভাবেই কেটে যায় তার সময়। দুপুর হইতেই ফাহাদ কলেজ থেকে বাড়িতে ফিরে আসে। রোজকার মতো রাতে রাজ্জাক সাহেবও বাড়িতে ফিরলেন। আফরোজা বেগমের আজকের দিনটা বাকি ৮-১০টা দিনের মতোই কাটল। রাত ১১টা বাজতেই ঘুমিয়ে পড়লেন। তার অভ্যাস মতো প্রতি রাতেই ঘুম থেকে ৩-৪ বার বাথরুমে যেতে জাগতে হয় তাকে। কিন্তু কিছুদিন যাবৎ এক ঘুমে রাত পার করে দিয়ে সকালে উঠছেন তিনি। আজ ব্যতিক্রম হলো। শেষ রাতে তার ঘুম ভেঙে গেল। বাথরুমে যাওয়ার জন্য তিনি বিছানা থেকে নামলেন। রাজ্জাক সাহেব ঘুমাচ্ছেন বিছানায়। বাথরুমে যাবেন এমন সময় নাইলার কথা মনে পড়ল আফরোজা বেগমের। নাইলা কি অদ্ভুত কথাটাই না বলেছিল সকালবেলায়। আদৌ কি কথাটা সত্য হওয়ার সম্ভাবনা আছে? ঘড়ির এখন ৪টা ১৫ বাজে। এখনো ফজরের আজান দেয়নি। তিনি কি যেন ভেবে ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। সেখানে নাইলা ঘুমায়। রান্নাঘর পুরোপুরি অন্ধকার। আলোর সুইচটা রান্নাঘরের বাইরে। তিনি আলো জ্বালিয়ে রান্নাঘরে উকি দিতেই পুরো স্তম্ভিত হয়ে গেলেন। নাইলা সম্পূর্ণ নগ্ন হয়ে মেঝেতে শুয়ে রয়েছে। ঘটনার আকস্মিকতায় আফরোজা বেগম দ্রুত আবার আলো নিভিয়ে দিলেন। তিনি ভুল দেখলেন কিনা এটা নিশ্চিত হতে আবার আলো জ্বেলে রান্নাঘরে উকি দিলেন। না, তিনি ভুল দেখেননি। নাইলার সালোয়ার কামিজ ওড়না তার মাথার কাছে গুলটি করে রাখা। কেউ যে এই কাজটা করেছে তা ভালো মতোই বোঝা যাচ্ছে। কেউ যাতে শুনতে না পায় সেভাবে আফরোজা বেগম ধীরে ধীরে নাইলার কাছে গিয়ে তাকে ডাকতে লাগলেন। নাইলার কোনো সাড়াও পাওয়া গেল না। এবার ঘুম ভাঙাতে কাঁধ ধরে জোরে কয়েকটা ঝাঁকা দিলেন তিনি। অবাক কাণ্ড, তাও নাইলার ঘুম ভাঙল না। নাইলার ঘুম তো কখনো এত গাঢ় ছিল না। আর কোনো উপায় না দেখে একটা কাঁথা নিয়ে নাইলার শরীর থেকে রান্নাঘর থেকে বেরিয়ে আলো নিভিয়ে দিলেন তিনি। ফাহাদ দরজা খোলা রেখেই রাতে ঘুমায়। ফাহাদের ঘরে গিয়ে দেখলেন সেও বেঘরে ঘুমোচ্ছে। বাড়িতে তো আর কেউ নেই। তাহলে কাজটা করলো কে? কে মেয়েটার জামা কাপড় এইভাবে খুলে ফেলেছে? ফাহাদ এবং রাজ্জাক তো ঘুমোচ্ছে। আচ্ছা, তারা দুজনে কি আসলে ঘুমোচ্ছে, নাকি তাদের কেউ একজন ঘুমের অভিনয় করছে? না, এটা নিয়ে কিছুই ভাবতে পারছেন না তিনি এই মুহূর্তে। আবার ঘরে গিয়ে রাজ্জাক সাহেবের পাশে চুপচাপ শুয়ে পড়লেন তিনি। বাকি রাতে আর ঘুম হলো না তার। সকালবেলা খাবার শেষে রাজ্জাক এবং ফাহাদ তাদের গন্তব্যে চলে গেল। বাড়িতে রইলেন আফরোজা বেগম এবং নাইলা। আজ আর বই পড়তে মন বসছে না তার। কয়েকবার নাইলাকে রাতের প্রসঙ্গে কিছু বলতে গিয়েও বলতে পারলেন না তিনি। ব্যাপারটাকে তিনি যতটা সাধারণভাবে নিয়েছিলেন, ব্যাপারটা আসলে ততটা সাধারণ না। শীঘ্রই কে এই কাজটা করেছে এটা ধরতে না পারলে বড় একটা অঘটন ঘটে যাবে এই সংসারে। তিনি সিদ্ধান্ত নিলেন আজ রাতে না ঘুমিয়ে ঘুমের অভিনয় করে নাইলাকে পাহারা দেবেন তিনি। রাত জাগবেন বলে দিনে একটু ঘুমিয়ে নিতে চাইলেন, কিন্তু ঘুম আসলো না কিছুতেই। রাত 11টা হতেই সবাই ঘুমিয়ে পড়ল। আফরোজা বেগম শুধু ঘুমের অভিনয় করে চোখ বন্ধ করে রইলেন। বেশ কয়েক ঘন্টা তিনি নির্ঘুমে কাটিয়ে দিলেন এইভাবেই। হঠাৎ তার চোখ লেগে এলো। যখন ঘুম ভাঙল, আঁতকে উঠলেন তিনি। ঘড়িতে দেখলেন রাত 4টার কিছু বেশি। রাজ্জাক ঘুমোচ্ছে। অনেকটা সময় চলে গিয়েছে। তিনি দ্রুত উঠে রান্নাঘরে গেলেন। সেই একই দৃশ্য। নাইলার গায়ে জামা কাপড় নেই। তিনি কিছুই বুঝতে পারছেন না। ঘুমের সুযোগে রাজ্জাক এসেছিল নাকি ফাহাদ? নাইলাকে বেশ ভালো করেই ডাকলেন আজও, কিন্তু উঠল না সে, যেন অজ্ঞান হয়ে আছে। এটা আরও বেশি আশ্চর্যের। থ্রিলার উপন্যাস পড়তে পড়তে একটা জিনিস বুঝেছেন আফরোজা বেগম, যে কোনো বড় রহস্য সমাধান করতে ছোট ছোট ক্লু ধরে এগোতে হয়। আফরোজা বেগমের চোখ গেল ঘুমন্ত নাইলার মাথার কাছে একটা কাচের জগে। এই জগটা থেকে নাইলা পানি খায়। হতে পারে এই জগটাতে কেউ ঘুমের ওষুধ মিশিয়ে দেয় রোজ, যার ফলে রাতে নাইলা আর জাগে না। এই সুযোগেই ধস্তাধস্তি ছাড়া কেউ তার সঙ্গে খারাপ কিছু করতে চায়। ছি ছি, এসব কি ভাবছেন তিনি?
না, এমনটা হতেও পারে। না হলে এত ডাকার পরও নাইলা উঠবে না কেন? নানান চিন্তা ঘুরপাক খেতে থাকে আফরোজা বেগমের মাথায়। অবশেষে একটা বোতল এনে জগ থেকে কিছু পানি ঢেলে নিলেন তাতে। তারপর নাইলার গায়ে কাঁথা মুড়িয়ে আবার নিজের ঘরে চলে এলেন। পরের দিন সকাল 9টা। ফাহাদ কলেজে এবং রাজ্জাক সাহেব অফিসে চলে গিয়েছেন। নাইলাকে একা বাড়িতে রেখে আফরোজা বেগম গেলেন তার এক পরিচিত বান্ধবী ল্যাবে। বান্ধবীর নাম ফারহানা। তিনি ফরেনসিক ডাক্তার। তার কাছে সেই পানির বোতলটা দিয়ে তিনি পরীক্ষা করতে বললেন এর ভেতরে ঘুমের ওষুধ মেশানো আছে কিনা। ফারহানা কৌতূহলী হয়ে জানতে চাইলেন এই পানি সে পেল কোথায়, আর পরীক্ষাই বা করতে চাচ্ছেন কেন। আফরোজা বেগম মিথ্যা কথা বললেন। তিনি বললেন তার এক বান্ধবী এটা পরীক্ষা করতে দিয়েছেন, সে তার নাম গোপন রাখতে চায়। ফারহানা আর তাকে খাটালেন না, বললেন বোতলটা রেখে যেতে, পরে পরীক্ষা করে তাকে কল করে এই বিষয় সম্পর্কে জানাবেন। আফরোজা বেগম বাড়ি চলে এলেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। ফারহানাকে তিনি কয়েকবার কল দিলেন, কিন্তু সে ধরল না। তিনি এবার কিছুটা স্বাভাবিকভাবে ঘটনাটার ব্যাপারে চিন্তা করছেন। তিনি কি শুধু শুধু তার আপন ছেলে আর স্বামীকে সন্দেহ করছেন? ফাহাদ বা রাজ্জাক কেউ যদি এটা জানতে পারে তাহলে তাদের কাছে তিনি কতটা ছোট হয়ে যাবেন। এটা তো হতে পারে যে নাইলার কোনো বড় সমস্যা রয়েছে, তাদের না। নাইলা বেশ রূপবতী না হলেও তার চেহারা তেমন খারাপ না। হতে পারে কোনো খারাপ জিন তার উপর আসর করেছে। সে ঘুমন্ত অবস্থায় নাইলার সঙ্গে খারাপ কিছু করতে চায়, বা নাইলার কোনো মানসিক রোগ রয়েছে যাতে সে নিজে নিজেই রাতে তার জামাকাপড় খুলে ফেলে অথচ তার মনে থাকে না। আসলেই তো এমন কিছু হতেও তো পারে। এটা এতক্ষণ তার মাথায় আসেনি কেন? তিনি শুধু শুধু ফাহাদ আর রাজ্জাককে সন্দেহ করছেন। আফরোজা বেগম এবার কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিলেন। এমন সময় হঠাৎ তার মোবাইলে ফারহানার নম্বর থেকে একটা কল এলো। আফরোজা বেগম দ্রুত কল ধরলেন। ফারহানা যা বলল তা শুনে আফরোজা বেগম পুরোই স্তম্ভিত হয়ে গেলেন। তার সন্দেহ ঠিকই, নাইলার জগের পানিতে ঘুমের ওষুধ মেলানো থাকে প্রতি রাতে। কারণ ওই পানি পরীক্ষা করে ঘুমের ওষুধের অস্তিত্ব পাওয়া গেছে, যা খেলে কয়েক ঘন্টা মরার মতো পড়ে থাকবে যে কোনো মানুষ। কিন্তু এই জঘন্য কাজটা কে করে এটাই বুঝতে পারছে না তিনি। নিজের আপনজনদের যে এভাবে সন্দেহ করতে হবে এটা তিনি স্বপ্নেও কল্পনা করেননি। তবে আজ রাতে যে করেই হোক আসল অপরাধীকে তিনি ধরবেনই। কিন্তু কে সে? ফারহানার কল আসার পর থেকে আরো বেশি উদাস হয়ে গেলেন আফরোজা বেগম। চুপচাপ বিছানায় বসে রইলেন কিছুক্ষণ। ভাবতে থাকলেন রাতে কি করা যায়। আজ রাতে যে করেই হোক তাকে জেগে থাকতে হবে, আর কাউকে হাতে নাতে ধরতে পারলে তার কি করা উচিত সেটাও ভাবছেন। আফরোজা বেগম জানেন না অতীন্দ্রিয় ক্ষমতা বলে কিছু আছে কিনা, কিন্তু তার মনে হয় মাঝে মধ্যে তিনি এই ক্ষমতার অধিকারিণী হয়ে যান। এ বাড়িতে তার আপন কেউ এলে তিনি আগে থেকেই কি করে যেন টের পেয়ে যান। যেমন এই মুহূর্তে তার মনে হচ্ছে তার ছোট ভাই রাহাত আজ তাদের এখানে আসবে। রাহাতেরই হয়তো অতীন্দ্রিয় ক্ষমতা বেশি রয়েছে। যখনই তিনি কোনো বিপদে পড়েন কোত্থেকে রাহাতই তখন এই বাড়িতে চলে আসে প্রথমে। হয়তো এই কারণেই তার মনে হচ্ছে এই বিপদে রাহাত এসে পড়বে এখানে। এসব ভাবতে ভাবতে কলিং বেলটা বেজে উঠল। আফরোজা বেগম দ্রুত ছুটে গেলেন দরজা খুলতে। ফাহাদ আর নাইলাও এসেছে দরজা খুলতে। এইরকম প্রায় ঘটে তাদের বাড়িতে। কখনো কলিং বেলের শব্দ শুনলে একসাথে তিনজনই ছুটে আসে, আবার কখনো আরেকজন খুলবে ভেবে কেউই আসে না। ফাহাদ দরজা খুলে দিল। দরজা দিয়ে রাজ্জাক সাহেব প্রবেশ করতেই হতাশায় ছেয়ে গেল আফরোজা বেগমের মুখ। তিনি ভেবেছিলেন রাহাত আসবে, কিন্তু রাজ্জাক সাহেব তো এত আগে আসেন না। আজ এলেন কেন? হঠাৎই আফরোজা বেগমের মনে পড়ল আজ বৃহস্পতিবার। এদিনে প্রতি সপ্তাহেই আগে অফিস ছুটি হয়ে যায় তার। আফরোজা বেগম অন্যদিনের মতো কারো সাথেই বেশি কথা বললেন না। চুপচাপ আবার নিজের ঘরে চলে এলেন। রাজ্জাক সাহেব গোসল করতে গেলেন। ঠিক 15 মিনিট পর আবার কলিং বেল বেজে উঠল। তিনি মূর্তির মতো বিছানাতেই বসে রইলেন। বাইরের ঘর থেকে ফাহাদের আনন্দ উল্লাস শুনে একটু নড়ে বসলেন। তারপর ঘরের বাইরে গিয়ে দেখলেন সত্যি সত্যি রাহাত এসেছে। তার সঙ্গে হাসি ঠাট্টা করছে ফাহাদ। আনন্দে আফরোজা বেগমের মনটাও ভরে গেল।
রাহাত আফরোজা বেগমকে দেখেই আপা বলেই চেঁচিয়ে উঠে এসে জড়িয়ে ধরল তাকে। তিনি রাহাতের একটু খোঁজ খবর নিলেন। তারপর ফাহাদ আর রাহাত আবার কথা বলতে বলতে ফাহাদের ঘরে চলে গেল। রাহাত ঢাকার বাইরের একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পদার্থের ছাত্র। কি একটা ঝামেলা নাকি চলছে সেখানে, তাই তাদের ছুটি দিয়ে দিয়েছে। এই ফাঁকেই সে এসেছে তার আপার বাড়িতে। রাত 9টা বেজে গেল। তারা চারজনেই খাবার টেবিলে খাবার শেষ করলো। নাইলা আলাদা পরে খাবার খায়। খাওয়া শেষে রাজ্জাক সাহেব তার ঘরে চলে গেলেন। রাহাতকে নিয়ে ফাহাদ তার ঘরে গেল। আফরোজা বেগম বুঝলেন রাহাত আর ফাহাদের আজ সারা রাতেও গল্প করা শেষ হবে না, কিন্তু এই বাড়ির ঘটনা যত দ্রুত সম্ভব তাকে বলা উচিত। তাই নাইলাকে দিয়ে রাহাতকে ডেকে পাঠালেন তিনি। নাইলা যখন রাহাতকে ডেকে আনলো তখনই আফরোজা বেগম বাড়ির ছাদে চলে এসেছেন। রাহাতও তাকে খুঁজতে খুঁজতে ছাদে চলে এলো। আফরোজা বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখে রসিকতার সুরেই সে বলল, আপা, আসার পর থেকে দেখছি তুমি আমাকে কিছু একটা বলার জন্য ছটফট করছো। অনেকটা জার্নি করে এসেছি। আজ তোমার সাংসারিক জীবনের সিরিয়াল মার্কা কাহিনী শুনতে পারবো না, কাল সময় করে শুনবানি। চুপ কর, চুপচাপ চেয়ারটাতে বস, বেশি কথা বলবি না। ছাদে সব সময় দুটো চেয়ার পাতা থাকে। রাহাত অনিচ্ছা সত্ত্বেও একটা চেয়ার টেনে নিয়ে বসলো। আফরোজা বেগম একবার সিঁড়ির কাছে গিয়ে উকি দিয়ে দেখে আসলেন কেউ আছে কিনা এখানে। তার এই উদ্বিগ্নতায় মোটেও বিস্মিত হচ্ছে না রাহাত। সে যখনই আসে এই বাড়িতে তখনই আফরোজা বেগম তাকে ছাদে এনে তার সংসারের নানান কথা বলেন। অতি তুচ্ছ ঘটনাও বর্ণনা করে বলেন। রাহাত চুপচাপ শুনে যায়। বিরক্ত হলেও তা প্রকাশ করে না। আফরোজা বেগম ফিরে এসে চেয়ারে বসে রাহাতের মুখোমুখি হন। প্রথমে কিছুটা ইতস্ততা করে, পরে এই পর্যন্ত ঘটা সব ঘটনা রাহাতকে বলেন। রাহাত কথাটা প্রথমে যত হালকাভাবে নিচ্ছিল, ধীরে ধীরে ঘটনা শুনতে শুনতে সে আরও বেশি উদ্বিগ্ন হয়ে উঠছিল। আফরোজা বেগম নাইলার কাছ থেকে কথাটা শুনে যতটা হতভম্ব হয়েছিলেন, রাহাতও তেমন হলো। পুরো কাহিনী শোনার পর বিস্ময় ভরা কণ্ঠে সে বলল, আপা, তুমি যা বলছো তার সবই নিশ্চিত হয়ে বলছো তো? আমার কিন্তু সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। ঘুমের ওষুধের ব্যাপারটা আমাকে আরও বেশি ভাবাচ্ছে। ভাত বা দুলাভাইয়ের মধ্যে কেউ এমন কাজ করতে পারে এটা আমি ভাবতেও পারছি না। কয়েক মুহূর্ত কেউ আর কোনো কথা বলল না। আফরোজা বেগম চেয়ার ছেড়ে উঠে সিঁড়ির দিকে গিয়ে আরেকবার উকি দিয়ে এলেন। তারপর বললেন, গত রাতে আমি ঘুমানোর অভিনয় করে অনেকক্ষণ জেগেছিলাম, কিন্তু হঠাৎই চোখ লেগে এলো। চোখ মেলে দেখি অনেক বেলা চলে গেছে। রান্নাঘরে গিয়ে দেখি নাইলার সেই একই অবস্থা। আজ রাতে আমি কিছুতেই ঘুমাবো না। তুই ফাহাদের পাশে ঘুমাবার অভিনয় করে শুয়ে থাকবি। আজ রাতে ধরতেই হবে কাজটা কে করছে। নাইলাকে বললেই তো হয়, সে যাতে ওই জগ থেকে পানি না খায়। না, আমি তাকে হাতে নাতে ধরতে চাই। আমার যতদূর মনে হয় কাজটা তোর দুলাভাইয়ের। রাহাত তার কিছুই বলে না। সে ভাবতেও পারেনি কোনোদিন তার পছন্দের এই দুজন মানুষকে এইভাবে সন্দেহ করতে হবে। তারা দুজনেই নিচে নেমে এসে যে যার ঘরে চলে গেলেন। আফরোজা বেগম দেখলেন এর মধ্যেই রাজ্জাক সাহেব ঘুমিয়ে পড়েছেন। আফরোজা বেগমের এই প্রথম মনে হচ্ছে লোকটা ঘুমানোর অভিনয় করছে। তিনি ঘুমিয়ে পড়লেই তার আসল রূপ দেখাতে শুরু করবেন লোকটা। তার দিকে ঘুরে ঘুমানোর অভিনয় করে শুয়ে রইলেন আফরোজা বেগম। বেশ খানিকক্ষণ জেগে রইলেন তিনি। এরপরই গত রাতের মতো চোখ বুজে এলো তার। চোখ খুলে বুঝতে পারলেন অনেকটা সময় চলে গেছে। আজও যা হওয়ার তা হয়ে গেছে। রাজ্জাক সাহেবকে বিছানাতে ঘুমন্ত অবস্থাতে রেখেই রান্নাঘরে গেলেন তিনি। সেই গত রাতেরই পুনরাবৃত্তি ঘটেছে। নাইলার একই অবস্থা। হতাশা আর বিষণ্ণতায় ছেয়ে গেল আফরোজা বেগমের মুখ। হঠাৎ তার মনে পড়ল সে না হয় ঘুমিয়ে পড়েছিল, রাহাতও তো জেগে আছে। তাকে ডাকা যাক। সে যদি বলে ফাহাদ রাতে বিছানা থেকে ওঠেনি, তাহলে নিশ্চিত হওয়া যাবে কাজটা রাজ্জাক সাহেবই করেছে। তখন রাজ্জাক সাহেবকে একটু চেপে ধরতে সব সত্য বলতে বাধ্য হবেন তিনি। আফরোজা বেগম ধীরে ধীরে ফাহাদের ঘরের ভেতরে ঢুকে আস্তে আস্তে রাহাতকে ডাকতে লাগলেন, কিন্তু সেও ঘুমিয়ে পড়েছে। তার ডাকে সাড়া দিচ্ছে না। এবার আফরোজা বেগমের মেজাজ গেল বিগড়ে। তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফাহাদকে পরোয়া না করেই জোরে জোরে রাহাতকে ডাকতে লাগলেন, কিন্তু রাহাত উঠল না, মরার মতো পড়ে আছে। অথচ শ্বাস তো চলছে। এত জোরে ডাকায় ফাহাদেরও ঘুম ভেঙে যাওয়ার কথা, সেও ঘুমোচ্ছে।
তিনি ফাহাদেরও কাঁধ ধরে জোরে জোরে ঝাঁকিয়ে ডাকতে লাগলেন। এ কি, সেও উঠছে না? আফরোজা বেগমের বিস্ময়ের সীমা রইল না। তিনি দ্রুত তার ঘরে গিয়ে রাজ্জাক সাহেবকে জোরে জোরে ডাকতে লাগলেন, কিন্তু তিনিও উঠলেন না। এরা সবাই যেন বেঁচেও এখন মরা। আফরোজা বেগম ধপাস করে মেঝেতে বসে পড়লেন। তার মাথায় কিছুই ঢুকছে না। বাসায় হচ্ছেটা কি এসব? তিনি এখন পাগল হয়ে যাবেন। এই বাড়িতে এত রাতে তিনি এখন পুরোই নিঃসঙ্গতা অনুভব করছেন। একটা অজানা ভয় তাকে চেপে ধরেছে। তিনি চারদিকে তাকাতেই এক অচেনা ভয়ে হিম হতে শুরু করলো তার শরীর। তিনি ভয়ে ভয়ে চোখ বন্ধ করে বিছানায় উঠে রাজ্জাক সাহেবকে জড়িয়ে ধরে শুয়ে পড়লেন। সকাল সকালই তার ঘুম ভাঙল। রাজ্জাক সাহেব তখনও ঘুমোচ্ছেন। রাতের পুরো ঘটনা তার মনে পড়ল। তিনি বিছানা থেকে নেমে দেখলেন কারো ঘুম ভেঙেছে কিনা। সবাই এখনো ঘুমোচ্ছে। ঘরে অনেকগুলো শিশি বোতল ছিল। আফরোজা বেগম ফাহাদের ঘরের পানির জগ থেকে কিছুটা পানি একটা শিশিতে ঢেলে নিলেন। নিজের ঘরের জগের পানির থেকেও একটা শিশিতে পানি নিলেন। সকাল হলেই জগ ধুয়ে পানি পরিবর্তন করে নাইলা। রাতেও অবশ্য পানি দিয়ে যায় সে। পানির শিশিগুলো এক জায়গায় লুকিয়ে রাখলেন তিনি। শুক্রবার হওয়ায় ফাহাদ এবং রাজ্জাক সাহেব একটু বেলা করে উঠেন এই দিনে। আফরোজা বেগম সকাল থেকেই উদাস হয়ে ছাদে বসে রইলেন। সকালের ঠান্ডা বাতাসও তার মনকে ঠান্ডা করতে পারছেন না। হঠাৎই দেখলেন ছাদে রাহাত উঠে এসেছে। রাহাত ছাদে উঠেই আফরোজা বেগমের সামনে এসে অনুতাপের সুরে বললেন, সরি আপা, রাতে ঘুমিয়ে পড়েছিলাম। জার্নি করে আসায় শরীরটা মনে হয় একটু বেশিই ক্লান্ত ছিল। অনেক কষ্ট করেও চোখটা খোলা রাখতে পারলাম না। আফরোজা বেগম কি বলবেন ঠিক বুঝতে পারছেন না। চুপচাপ দুজনেই কিছুক্ষণ বসে রইলেন। তারপর মাথাটা রাহাতের দিকে একটু ঝুঁকিয়ে বললেন, ফারহানা নামের আমার এক কলেজের বান্ধবী আছে, তুই চিনতিস মনে হয়। ও এখন একজন ফরেনসিক ডাক্তার। আজ সবাই বাসায় থাকবে, তাই আমার বাসা থেকে যাওয়া উচিত হবে না। আমি কল দিয়ে সব কিছু বলে দিব ওকে। তোকে আমি ওর ঠিকানা দিচ্ছি। তুই 11টার দিকে 2টা শিশি নিয়ে তার কাছে যাবি। দেরি হলেও ওইখানে বসেই জেনে আসবি শিশির পানিতে ঘুমের ঔষধ মেশানো আছে কিনা। রাহাত পুরো বিস্ময় হয়ে বড় বড় চোখ করে আফরোজা বেগমের মুখের দিকে চেয়ে রইল। সে কিছুই বুঝতে পারছে না। আফরোজা বেগম গত রাতের পুরো ঘটনাটা রাহাতকে খুলে বললেন। রাহাত উৎকণ্ঠিত হয়ে বলল, তুমি সন্দেহ করেছো ঘুমের ওষুধ নাইলার জগে পানিতে মেশানো থাকে না, সব জায়গায় মেশানো থাকে। কিন্তু সবাই ঘুমিয়ে থাকলে কাজটা করে কে? জীবনে এমন জটিলতা রাহাত বা আফরোজা বেগম কারো জীবনেই কখনো আসেনি। রাহাত এবং আফরোজা বেগম বাড়ির সবার সাথে এখন পর্যন্ত স্বাভাবিক ব্যবহার করছেন, যাতে কেউ বুঝতে না পারে তাদের তারা সন্দেহ করছে। সকাল 11টা বাজতেই একটা কাজের কথা বলে রাহাত ফারহানার ল্যাবের উদ্দেশ্যে রওনা হলো। ফাহাদও তার সাথে যেতে চাইল। রাহাত অনেক কষ্টে বুঝিয়ে তাকে থামালো। ফাহাদ বেশ অবাক হলো। মামা কখনো তার সাথে এমন ব্যবহার করে না। রাজ্জাক সাহেবও আফরোজা বেগমের ব্যবহারে কিছুটা অবাক হলেন। প্রতি শুক্রবারে তিনি ফ্রি থাকেন। এই দিনে আফরোজা বেগমের সাথে নানান বিষয়ে কথা বলেন তিনি। কখনো আবার বাড়ির বাইরে একটু বেরিয়েও আসেন। কিন্তু আজ যেন আফরোজা বেগম তাকে এড়িয়ে চলছে। দুপুর 2টা পর্যন্ত রাহাতের জন্য অপেক্ষা করলেন আফরোজা বেগম। রাজ্জাক এবং ফাহাদের সঙ্গে খাবারও খেলেন না তিনি। সারাক্ষণ ছটফট করতে লাগলেন। দুপুর 3টে নাগাদ রাহাত ফ্যাকাশে মুখ করেই বাড়ির ভেতরে ঢুকল। তার হাতে একটা শপিং ব্যাগ, ফাহাদের জন্য একটা পাঞ্জাবি তাতে। ফাহাদকে দেখেই মুখে এক হাসি ফুটিয়ে তার দিকে ব্যাগটি এগিয়ে দিল। ফাহাদ অনেক খুশি হলো। তাহলে মামা এর জন্য বাইরে গিয়েছিলেন। ফাহাদ পাঞ্জাবি নিয়ে তার ঘরে চলে গেল। আফরোজা বেগম রাহাতকে নিয়ে আবার ছাদে গেলেন। রাহাতের কথা শুনে তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার ধারণাই ঠিক হয়েছে। ফাহাদের ঘরের পানি এবং তার ঘরের পানিতেও ঘুমের ওষুধ মেশানো ছিল। আফরোজা বেগম ধপাস করে চেয়ারে বসে পড়লেন। চোখ বন্ধ করে তলিয়ে গেলেন চিন্তার সাগরে। এই বাড়ির কেউ তো একজন তার সাথে খেলা খেলছে, যাকে তিনি ধরতে পারছেন না। এই বাড়ির সবারই অভ্যেস ঘুমানোর আগে পানি খাওয়া। রাতে ঘুম থেকে জেগেও এরা পানি খায়। কেবল আফরোজা বেগমই বারে বারে বাথরুমে যাওয়ার ভয়ে রাতে পানি খান না। তাই বাড়ির সবাই ঘুমের ওষুধ মিশ্রিত পানি খেয়ে ঘুমিয়ে থাকলেও তিনি জেগেছিলেন। কিন্তু বাড়ির সবাই যদি ঘুমিয়ে থাকে, তাহলে নাইলার এই অবস্থা করেটা কে? তার পানিতে ঘুমের ওষুধই বা মেশায় কে? না, কিছুতেই তার হিসাব মিলছে না। বাড়ির যে কোনো একজন তাহলে তার সাথে ছলনা করছে।
এবং ঘুমের অভিনয় করছে। আফরোজা বেগম ভালো করেই বুঝতে পারছেন যে এই কাজটা করছে তাকে তিনি ধরতে পারবেন না, আবার না নিশ্চিত হয়ে কাউকে এ বিষয়ে জিজ্ঞেসও করতে পারেন না। তিনি যে নায়লার সাথে ঘটা ঘটনাটা আন্দাজ করতে পেরেছেন এটা তাদের বোঝাতে হবে। যার মনে পাপ আছে সে এতেই সতর্ক হয়ে যাবে। তার নাম না হয় নাই জানলেন তিনি, হয়তো এতে নিজেকে শুধরেও নিতে পারে অপরাধী। আফরোজা বেগম অনেকটা উদাস কণ্ঠেই রাহাতকে বললেন, আর কিছুই করার নেই আমাদের। নাইলাকে তার গ্রামের বাড়ি পাঠিয়ে দিব, কিন্তু এখন কদিনও আমার সাথে এক ঘরে ঘুমাবে, আর তোর দুলাভাই ফাহাদ আর তুই আর এক ঘরে। রাহাত কিছুই বলল না। বিকেল গড়িয়ে সন্ধ্যা পেরিয়ে রাত এলো। তারা সকলে একসাথে রাতের খাবার শেষ করলেন। খাবার শেষে আফরোজা বেগম গম্ভীর কণ্ঠে ঘোষণা দিলেন, এখন থেকে আমি আর নাইলা এক ঘরে ঘুমাবো। কথাটা শুনে রাজ্জাক সাহেব এবং ফাহাদ বেশ অবাক হলো। নাইলাও হলো। আফরোজা বেগমের এইরকম ব্যবহারের আর গম্ভীর কণ্ঠের মুখোমুখি তারা কোনোদিনই হয়নি। হতবম্বতায় তারা আর কোনো কথাই বলতে পারল না। রাত 11টা বাজতেই নাইলা তার বিছানাপত্র এনে আফরোজা বেগমের ঘরের মেঝেতে শুয়ে পড়ল। আফরোজা বেগমও ঘরের দরজার ভেতর থেকে আটকে বিছানায় শুয়ে পড়লেন। শুয়ে মনে পড়ল ঘরের আলো নেভাতে ভুলে গেছেন। বিছানা থেকে আর উঠতে মন চাইল না। ফাহাদ আর রাজ্জাক সাহেবকে নিয়ে 7-5 ভাবতে ভাবতে গভীর ঘুমে তলিয়ে গেলেন তিনি। প্রকৃতির ডাকে রাত 3টা নাগাদ ঘুম ভাঙল তার। তিনি বিছানায় উঠে বসে মেঝেতে তাকাতেই পুরো স্তম্ভিত হয়ে গেলেন। মেঝেতে সম্পূর্ণ নগ্ন হয়ে শুয়ে আছে নাইলা। মাথার কাছে তার সমস্ত কাপড় গুলটি করে রাখা, যেমনটা রান্নাঘরে থাকত। বিদ্যুৎ গতিতে তিনি দরজার দিকে তাকালেন। না, দরজা ভেতর থেকেই আটকানো। তাহলে ঘরে কি তারা ছাড়া আর কেউ রয়েছে, নাকি এটা অলৌকিক কিছুর কাজ? কিন্তু ঘটনাটা যদি অলৌকিক হতো তাহলে অলৌকিকেরও তো পানির ঘুমের ওষুধ মেশানোর কোনো প্রয়োজন নেই। নাইলা নিজে থেকে উঠে দরজা না খুললে কেউ তো ঘরে প্রবেশ করতে পারবে না। আফরোজা বেগমের মাথা ঘুরাচ্ছে। তিনি হতবম্ব স্তম্ভিত হয়ে মূর্তির মতো বিছানায় বসে রইলেন। কি বলবে এখন সে? এত সহজে আফরোজা বেগমের পক্ষে হতবম্ব ভাব কাটিয়ে ওঠা সম্ভব না। তবুও তিনি কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করলেন। ধীরে ধীরে খাট থেকে নিচে নেমে নাইলাকে জাগানোর একটা বৃথা চেষ্টা করলেন। নাইলার মাথার পাশে আজও পানির জগ। আফরোজা বেগম বুঝলেন তার বড় ভুল হয়ে গেছে। অপরাধী হয়তো ভেবেছিল আজও নাইলা রান্নাঘরে ঘুমাবে, তাই জগে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। জগের পানিটা আগেই পরিবর্তন করা উচিত ছিল। নাইলা না হয় ঘুমের ওষুধ মেশানো পানি খেয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু তার শরীরের এই অবস্থা করল কে? কারো পক্ষে তো আর দরজা না খুলে ঘরের ভেতরে প্রবেশ করা সম্ভব না। তিনি সন্তর্পণে পুরো ঘর পরীক্ষা করে দেখার চেষ্টা করলেন যে এই ঘরে কেউ লুকিয়ে আছে কিনা। প্রথমে ভয়ে ভয়ে খাটের নিচে উকি দিলেন, কিন্তু কাউকেই দেখতে পেলেন না। এইভাবে পুরো ঘর খুঁজেও কাউকে না পেয়ে হতাশ হয়ে যান তিনি। এরপর নাইলার উপর কাঁথা জড়িয়ে দরজা খুলে উপস্থিত হন ফাহাদের ঘরে। ফাহাদ, রাহাত, রাজ্জাক সাহেব বেঘুরে ঘুমোচ্ছে। আফরোজা বেগমের মাথায় এখনো কিছু ঢুকছে না। তিনি একবার ভাবলেন রাহাতকে ডাকবেন, পরে আর ডাকলেন না। চুপচাপ নিজের ঘরে গিয়ে দরজাটা ভেতরের থেকে আটকে দিলেন। একধানে অনেকক্ষণ নাইলার মুখের দিকে তাকিয়ে রইলেন তিনি। বোঝার চেষ্টা করলেন, আচ্ছা এই মেয়েটা তার সাথে কোনো খেলা খেলছে না তো? কিন্তু এটুকু একটা বাচ্চা মেয়ের এর পেছনে উদ্দেশ্যটাই বা কি থাকতে পারে? আর সেদিন ধমক দেওয়ার পর থেকে সকালে নিজেকে নগ্ন পাওয়ার ব্যাপারে আর কোনো কথাই বলেনি নাইলা। সারাদিন স্বাভাবিকভাবেই থাকে সে, যেন ঘটনাটাতে সে অভ্যস্ত হয়ে গেছে। এই রহস্যের শেষ কোথায় জানা নেই তার। তাকে শান্ত রাখার জন্য মস্তিষ্কও মনে হয় ঘুমানোর জন্য বারবার অ্যালার্ম করছে। হাই তুলতে তুলতে বালিশে মাথা রাখলেন আফরোজা বেগম। অন্যদিন এত চিন্তার মধ্যে সহজে তার ঘুম আসতো না। আজ ঘুমিয়ে পড়লেন দ্রুতই। আফরোজা বেগম যখন ঘুম থেকে উঠলেন তখন ঘড়িতে সকাল 10টা বেজে গিয়েছে। তিনি দ্রুত বিছানা থেকে নিচে নামলেন। এত বেলা হয়ে গেছে অথচ তাকে কেউ ডাকলই না কেন? ঘরের দরজা খোলা। নাইলা তো অনেকক্ষণ আগেই উঠে চলে গেছে মনে হয়। রাজ্জাক সাহেবও হয়তো এতক্ষণে অফিসে চলে গেছেন, আর ফাহাদ কলেজে। আফরোজা বেগম এখন আর রাজ্জাক সাহেব বা ফাহাদকে সন্দেহ করছেন না। তিনি আন্দাজ করতে পারছেন ঘটনাটা অন্য কিছুর প্রভাবে ঘটেছে, যদিও অন্য কিছুটা কি সেটা তিনি বুঝতে পারছেন না। ঘরে থেকে বেরিয়ে দেখলেন রাহাত খাবার টেবিলে। তার পাশের চেয়ারে রাজ্জাক সাহেবকে দেখে
আফরোজা বেগম একটু অবাক হলেন। ওনার তো এখন অফিসে থাকার কথা। আফরোজা বেগমকে দেখে রাজ্জাক সাহেব বেশ ফুরফুরে কণ্ঠেই বললেন, শুভ সকাল। ঘুম কেমন হলো? আফরোজা বেগম ঘটনার আকস্মিকতায় কোনো উত্তরই দিতে পারলেন না। রাহাতের ডাকে খাবার টেবিলে এসে বসলেন। আফরোজা বেগম আর কোনো কথাই বললেন না, চুপচাপ তিনজনেই খাবার শেষ করলেন। খাবার শেষ করে আফরোজা বেগম যেই উঠছে, নাইলা কোথা থেকে ছুটে এসে তাকে জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করল। নাইলাকে তিনি ছোটানোর চেষ্টা করলেন, কিন্তু সে শক্ত করে তাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আফরোজা বেগম কিছুই বুঝতে পারছেন না। মেয়েটার কান্না তাকেও স্পর্শ করলো। নিজের অজান্তেই তার চোখ বেয়েও পানি পড়তে লাগলো। পর মুহূর্তে রাজ্জাক সাহেব একটা ব্যাগ হাতে তাদের সামনে এসে দাঁড়ালেন। এই ব্যাগটা আফরোজা বেগমের চেনা। এই ব্যাগটা সঙ্গে করেই নাইলা এই বাড়িতে পা রেখেছিল। রাজ্জাক সাহেব আফরোজা বেগমের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বললেন, ওকে গ্রামের বাড়িতে দিয়ে আসছি। এই বলেই তিনি ব্যাগ হাতে ধীর পায়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। নাইলাও চোখ মুছতে মুছতে তার পিছু পিছু হাঁটতে আরম্ভ করল। আফরোজা বেগমের হতভম্ব ভাব কিছুতেই কাটছে না। তার মনে হচ্ছে বাড়ির লোকজনগুলো ইচ্ছে করেই তাকে বড় কোনো মানসিক চাপ দিচ্ছে। রাজ্জাক সাহেব এবং নাইলা চলে যাওয়ার পর রাহাত বাড়ির সব দরজা ভেতর থেকেই আটকে দিল। এখন বাড়িতে শুধু আফরোজা বেগম এবং রাহাত। রাহাত আফরোজা বেগমকে একটা চেয়ারে শান্ত হয়ে বসতে বলে। তিনি চেয়ারে ঠিকই বসলেন, কিন্তু তার উদ্বিগ্ন আর বিস্মিত চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি শান্ত নেই। তার মন উথাল পাথাল করছে। রাহাত একটা চেয়ার এনে আফরোজা বেগমের মুখোমুখি বসলো। মাথায় একটু ঝুঁকিয়ে বলতে আরম্ভ করলো, দেখো আপা, তুমি আমাকে ভুল বোঝো না। মাথাটা একটু শান্ত রাখার চেষ্টা করো। আমার সমস্ত কথা মনোযোগ দিয়ে শোনো, তাহলেই সব রহস্যের সমাধান পাবে তুমি। তোমার মনে আর কোনো প্রশ্ন থাকবে না। তুমি আমাকে যখন নাইলা সম্পর্কে ওই রাতে অদ্ভুত কথাগুলো বলেছিলে, তোমার মতো আমিও প্রথমে দুলাভাইকে সন্দেহ করলাম। পরের দিন যখন তোমরা ঘরটাতে ছিলে না, আমি ভাবলাম ঘরটা একটা তল্লাশি নেওয়া উচিত। ঘুমের ওষুধ কোথায় আছে এটা জানলে দুলাভাইকে ধরা সহজ হতো। ঘর তল্লাশি করতে করতে তোমাদের খাটের নিচে একটা কাপড়ের ট্যাঙ্ক দেখতে পাই। এত পুরানো একটা ট্যাঙ্ক এখানে দেখে বেশ অবাক হলাম। ট্যাঙ্কটাতে তালা দেওয়া ছিল। খুলে যা দেখলাম তাতে আরও অবাক হলাম। কয়েকটা মরা পাখি, বাদুর, ইঁদুর, মাথার খুলি, হাড়সহ একটা পেট সাধনার পুরো আমলের বই। তখনই বুঝতে পারলাম এই বাড়িতে কেউ পেট সাধনা করে পেট সাধক হয়েছে, আর পেট সাধকদের নানান পাপ কাজ করতে হয়। তাই এটা বুঝতে বাকি রইল না যে পেট সাধনা করে সেই পেটকে খুশি করতে নাইলার পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে রোজ রাতে তার সাথে খারাপ কাজটা করে। এরপর গতকাল যখন তোমার কথা মতো পানির শিশি নিয়ে ফারহানা আপুর কাছে গিয়েছিলাম, তখন আসল ঘটনা কি এটা জানার জন্য তুই আমাকে প্রথমে চেপে ধরলেন। আমি কিছুতেই বললাম না আসল ঘটনা। তোমার মতো বানিয়ে বানিয়ে একটা গল্প বলে দিলাম, কিন্তু তিনি মনে হয় বিশ্বাস করলেন না। এরপর তিনি যে কথা বললেন তা শুনে আমি পুরোটাই স্তম্ভিত হয়ে গেলাম। তিনি বললেন, তোমরা ভাই বোন আমার থেকে কিছু একটা লুকাচ্ছ বুঝতে পারছি। না বলতে চাইলে সমস্যা নেই, কিন্তু গতবার আফরোজা যখন আমার এখানে আসল তাকে বেশ অস্বাভাবিক লাগল। সে এর আগে একবার আমার কাছ থেকে এসে অনেকগুলো ঘুমের ঔষধ নিয়ে গিয়েছিল। বলেছিল রাতে নাকি তার ঘুম আসে না। ঘুমের ওষুধগুলো বেশ করা, এগুলো কাউকে দেওয়া বেআইনি। একটা খেলে 3-4 ঘন্টা মরার মতো পড়ে থাকবে। আমি তাকে 1 পাতা ঔষধ দিলাম। সে অনেকটা জোর করেই পুরো প্যাকেটটাই নিয়ে গেল। বান্ধবী বলে কোনো দোহাই শুনুন না, তাও আমি তাকে সাবধান করে দিয়েছি। আবার কিছুদিন আগে 1 বোতল পানি এনে জানতে চাইল ঘুমের ঔষধ মেশানো আছে কিনা। আমি দেখলাম আমার কাছ থেকে যে ঔষধ নিয়েছিল ওই ওষুধগুলোই মেশানো। এবার আবার তুমি পানির বোতল নিয়ে এসেছ। আফরোজা কি ঘুমের ঔষধ নিয়ে কোনো গবেষণা করছে নাকি? তার আচরণও অস্বাভাবিক। তার দিকে একটু নজর রেখো। একসাথে এই ঔষধ অনেকগুলো খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। আমার কাছে ঘটনাটা অনেকটাই পরিষ্কার হলো তখন। আবার আমার মনে পড়লো তুমি বেশ কিছুদিন আগে পেট ফেত নিয়ে আমাকে নানান কিছু জিজ্ঞাসা করছিলে। আমি এইগুলো বিশ্বাস করি না বলে গুরুত্বের সঙ্গে নেইনি কথাগুলো, কিন্তু এখন বুঝতে পারছি এই পেট সাধক আর কেউ না, বরং তুমি নাইলা সহ বাড়ির সবার পানির জগে ওই ঘুমের ওষুধ মেশাতে, আর রাতে রান্নাঘরে নাইলার ওই অবস্থা তুমি করতে। অবশ্য ওপরে এতটুকু কথার উপরে প্রমাণ হয় না যে তুমি আসলে রোজ এই কাজটা করতে,
কিন্তু এতটুকু তথ্য তোমাকে সন্দেহ করার জন্য যথেষ্ট। তাই গতদিনে যখন তুমি বলেছিলে রাতে নাইলা তোমার সাথে ঘুমাবে, তখনই আমি শখটা কষে ফেলেছিলাম। সার্চ দেওয়ার নাম করে তোমার ঘরে আমার ভিডিও ক্যামেরাটা অন রেখে এসেছিলাম, যেটা দিয়ে মোটামুটি পুরো ঘরটা স্পষ্ট বোঝা যায়। যদিও ক্যামেরার উপর তেমন ভরসা ছিল না, তাই নাইলাকে বলেছিলাম পানির জগটা সাথে করে নিয়ে গেলেও পানি খাবি না, ঘুমের অভিনয় করে সারা রাত জেগে থাকবি। ওই পানিতে যে ঘুমের ওষুধ থাকে সেটা জেনে সে বেশ অবাক হয়, আর আমি যে তার এই ঘটনা জানি এটা শুনেও বেশ লজ্জা পেয়ে যায় সে। যাই হোক, প্ল্যান মোতাবেক সব কিছুই হয়েছে। নাইলা সকালে কাঁদতে কাঁদতে রাতের ঘটনা আমাকে খুলে বলে। তুমি যে একটা ঘোরের মধ্যে থেকে কাজটা করো এটা সে বুঝতে পেরেছে। দুঃখজনকভাবে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ক্যামেরা বন্দি হয়েছে, যাতে তোমার বিশ্বাস হয় ঘটনাটা। নাইলাকে টাকা দিয়েই বিদায় করা হচ্ছে। সে বুঝতে পারছে যে তুমি মানসিকভাবে অসুস্থ। সেই ঘটনা কাউকে বলবে না। রাহাতের কথাগুলো যেন আফরোজা বেগমের মাথার উপর দিয়ে গেল। তিনি বড় বড় চোখ আর হাঁ করে রাহাতের মুখের দিকে বিস্ফোরিত দৃষ্টিতে চেয়ে রইলেন। রাহাত এক নাগাড়ে কথা বলেই চলল। কিন্তু একটা প্রশ্ন আছে এতে। তুমি যদি এই কাজগুলো করে থাকো, তাহলে তুমি এই কাজগুলো কোথাও স্বীকার না করে উল্টো প্রথম থেকে এই কাজগুলোর জন্য অন্য কাউকে সন্দেহ করছো কেন? তার মানে কি তুমি সবার সাথে ছলনা করছিলে এতদিন? ইচ্ছে করে আমাকে বিভ্রান্ত করছিলে? আমি তোমায় বিশ্বাস করি আপা, এবং আমার মনে হচ্ছে না তুমি আমাকে ইচ্ছা করেই বিভ্রান্ত করছো। তোমার এতে কোনো দোষ নেই। তোমার এই কাজগুলো নিজে করে নিজেই ভুলে যাওয়ার পিছনে দুটো ব্যাখ্যা দাঁড় করানো যায়। প্রথম ব্যাখ্যাটাকে অপব্যাখ্যাই বলা চলে। ব্যক্তিগতভাবে আমি এটা বিশ্বাস করি না। ব্যাখ্যাটা হলো, তোমার পেট সাধনা সফল হয়েছিল। সত্যি সত্যি তোমার আহ্বানে একটা পেট এই বাড়িতে চলে এসেছিল, যে তোমার শরীরে ভর করে, কিন্তু তুমি কিছুই জানতে পারোনি। সেই পেটটাই তোমাকে অনেক সময় নিয়ন্ত্রণ করতো। তার প্রভাবে তুমি নাইলার সাথে এই জঘন্য কাজ করতে। আর সে যখন তোমাকে নিয়ন্ত্রণ করা বন্ধ করে দিত, তখন তুমি স্বাভাবিক হয়ে যেতে আর নিজেরই করা কর্মকাণ্ড ভুলে যেতে। কিন্তু তোমার চারপাশটা মনে রাখতো, আর তোমার কাছে সেগুলো রহস্য মনে হতো। যেহেতু আমি অলৌকিকতা বিশ্বাস করি না, তাই এই ব্যাখ্যাটা আমি গ্রহণ করতে পারছি না। ফাহাদ এই বিষয়ে কিছুই জানে না, সে জানবেও না। গতরাতে তোমার ওই ব্যবহারের পর দুলাভাই বেশ উদ্বিগ্ন হয়ে যায়। তাকে আমি আলাদা ঘরে নিয়ে পুরো ঘটনা খুলে বলি। তিনিও অবাক হন এবং তারও ধারণা হয় তুমি মানসিকভাবে অসুস্থ। তুমি হয়তো ডাক্তার রহমতকে চেনো। তিনি একজন মানসিক ডাক্তার। তাকে ফোনে দুলাভাই সকালবেলা পুরো ঘটনা খুলে বলেন। তিনি একটা ব্যাখ্যা দাঁড় করেছেন। এই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য আমার কাছে। আসলে তুমি সবার মাঝে থেকেও এক ধরনের নিঃসঙ্গতায় ছিলে। ঠিক তখনই তুমি কোথাও হতে পেট সাধনা সম্পর্কে জানতে পাও। এই সম্পর্কে লেখা একটা পুরনো বইও তুমি জোগাড় করে ফেলো। বইটার লেখা তোমার উপর এতটাই প্রভাব ফেলে যে তুমি একাই পেট সাধনায় উপকরণ জোগাড় করে পেট সাধনা করে পেট সাধক হয়ে যাও। তোমার অবচেতন মন বিশ্বাস করতে শুরু করে পেট বলতে আসলেই কিছু আছে। তোমার পেট সাধনা সফল হয়েছে। তুমি যে পেটের সাধনা করেছো সে তোমার নিঃসঙ্গতা দূর করতে আসবে। তুমি যেহেতু বইটা পড়ে পেটটা সম্পর্কে ধারণা করেছিলে, সে পেট সম্পর্কে সেখানে তো লেখা ছিল যে পেটটা শরীরে প্রবেশ করলে সেই পেটটা অন্য নারীর সঙ্গে সঙ্গম করতে চায়। তাই তোমার মধ্যে একটা দ্বিতীয় সত্তা তৈরি হয়েছে। তোমার চেতন মন নিয়ন্ত্রণ করে সেই সত্তা, অপরটা অবচেতন মন। তাই একটা সত্তার কথা অন্য সত্তা মনে রাখতে পারছে না। তুমি কিছু সময় নিজেকে পেট মনে করছো এবং নাইলাকে কাছে পাওয়ার জন্য যা যা করার সব করছো, অথচ এর কিছুই তোমার পরবর্তীতে মনে থাকছে না যখন তুমি স্বাভাবিক হয়ে যাও। আপা, তোমার ভয় নেই। এটা একটা মানসিক রোগ মাত্র। এটা এতটা ভয়াবহ নয়। ডাক্তার রহমত কিছুক্ষণের মধ্যেই এখানে চলে আসবেন। তোমাকে শুধু এতটুকু বিশ্বাস করতে হবে যে প্রেত বলে কিছুই নেই, সবই তোমার অবচেতন মনের কল্পনা। দ্বিতীয় সত্তাকে সৃষ্টি করেছো তুমি, আর এটাকে ধ্বংস করতে পারবে তুমি। একমাত্র এটাকে অবিশ্বাসের মাধ্যমেই ধ্বংস করতে পারবে আপা। আফরোজা বেগমের মাথা ঘোরাচ্ছে। এই ধরনের কোনো কথা শোনার জন্য তিনি মানসিকভাবে মোটেই প্রস্তুত ছিলেন না। তিনি কৌতূহলবশত প্রেত সাধনা করেছিলেন ঠিকই, কিন্তু এটা যে তার মনে এতটা প্রভাব ফেলতে পারে এটা তিনি কখনো কল্পনা করতে পারেননি। এটা বিশ্বাস করার কোনো উপায়ও নেই তার কাছে। রাহাতের ভিডিও ক্যামেরায় গত রাতে নাইলার সাথে করা ঘটনাটা দেখে তিনি লজ্জায়, সংকোচে, ভয়ে, আতঙ্কে, বিস্ময়ে পাথরের মূর্তির মতো চেয়ারে বসে রইলেন। লজ্জায় তার মরে যেতে ইচ্ছে করছে। রাহাতও নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে চিন্তার গভীর সাগরে সাঁতার কাটছে। রাজ্জাক সাহেব এখানে থাকলে সে একটু সাহস পেত, কিন্তু ডাক্তার রহমত বলেছেন
যেহেতু নাইলা এই ঘটনার উদ্দীপক, তাই যত দ্রুত সম্ভব নাইলাকে এই বাড়ি থেকে সরাতে হবে। তাই দুলাভাই তাকে নিয়ে চলে গেছে। হঠাৎই বাড়ির কলিং বেলটা বেজে উঠল। রাহাত ভাবল ডাক্তার রহমত এসেছে বোধহয়। রাহাত সন্তর্পণে গিয়ে দরজা খুলে দেখলো একটা বৃদ্ধ লোক দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। খালি পা, জীর্ণ চিহ্ন, লম্বা চুল, লম্বা দাড়ি, পরনে একটা ময়লা পাজামা পাঞ্জাবি। দেখতে প্রথমে দেখায় রাহাত ভাবল কোনো ভিখারি। পর মুহূর্তেই একটা লোককে দেখা গেল রিকশার বিল মিটিয়ে এইদিকেই আসতে। পরনে একটা সাদা শার্ট, কালো প্যান্ট ইন করা। শ্যামবর্ণের মধ্যম উচ্চতার লোকটা রাহাতের দিকে হাত বাড়িয়ে বলল, হ্যালো, আমি ডক্টর রহমত। উনি আমার সাথেই এসেছেন। বৃদ্ধ লোকটা তার সবগুলো দাঁত বের করে রহমতকে সালাম দিল। রাহাত কিছুটা ইতস্ত করে তাদের দুজনকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। সেই ময়লা পায়জামা পাঞ্জাবি পরা লোকটা কুকুরের মতো নাক ছিটকাতে ছিটকাতে আফরোজা বেগমের সামনে গিয়ে বেশ কিছুক্ষণ বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে রইলেন। ঘটনা শুনে আগেই আজ করছিলাম স্যার, মাইয়া শুইলে পেট আছে। ভয় পাইও না মাইয়া, তুমি বুদ্ধিমতী। তোমার শরীরে যে প্রেত আছে ওইটা ছোট জাতের, এদের বলে মিকি। এরারা মাইন্সের কোনো ক্ষতি করে না। এদের আনা যতটা সোজা, খেদায় ডাউন তার চাইতেও বেশি সোজা। এগুলা যা শরীরে ঢুকে তারে ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারে না। এরা যাতর ক্ষমতাও নাই। এরা নিজেরা মাইয়া, ভরও করে মাইয়া শরীরে। এরাদের মাইন্সের শরীরে ভর করা আসল কারণ হইল গিয়া অন্য মাইয়া শরীর ভোগ করা, আর কিছুই করে না। আমি এখনই এটারে তাড়াইতেছি। তুমি আমারে আগে ওই জিনিসগুলোর কাছে নিয়ে যাও যে জিনিসগুলো দিয়া প্রেত সাধন করছো। কারোর কোনো কথা বলার অপেক্ষা না করেই লোকটা আফরোজা বেগমের ঘরের দিকে এগিয়ে চললেন। আফরোজা বেগম রোবটের মতো তাকে অনুসরণ করে চললেন। রাহাত বিস্মিত কণ্ঠে ডাক্তার রহমতকে বললেন, এই পাগলটা বলে কি? আপনি একে কেন নিয়ে এসেছেন? আপনি ডাক্তার হয়ে এটা বিশ্বাস করেন যে আপার শরীরে প্রেত ভর করেছে? ডাক্তার রহমত তার এক হাত রাহাতের কাঁধে রেখে মুচকি হেসে বললেন, দেখো, আমি এবং তুমি দুজনেই জানি প্রেত বলে কিছু নেই, কিন্তু তোমার আপা এটাকে বিশ্বাস করেন। এতটাই বিশ্বাস করেন যে তার মতে এই রূপ প্রভাব ফেলেছে প্রেত বলে এক অচেনা বস্তু আছে। প্রেতের প্রতি তার মনে বিশ্বাসটা এসেছে প্রেত সাধনার মাধ্যমে। তাই তার মন থেকে প্রেতটা দূর করতে হবে প্রেত সাধনার মাধ্যমেই। আমি আর তুমি জানি প্রেত বলে কিছু নেই, কিন্তু সে ভাববে প্রেত সাধনার মাধ্যমে সে প্রেত এনেছিল, আর প্রেত সাধনার মাধ্যমে সে দূর হয়েছে। রাহাত আবারও অবাক কণ্ঠে বলল, তার মানে এই লোকটা জালপেট ছাতক? ডাক্তার রহমত এবার কণ্ঠটাকে একটু নিচু করে উত্তর দিলেন, না, এই লোকটা 50 বছরেরও বেশি সময় নিয়ে নাকি প্রেত সাধনার সাথে জড়িত। লোকটার সাথে পরিচয়ের ঘটনা অনেক বড়, এখন বলা সম্ভব না। তিনি নাকি এখন প্রেত সাধারক থেকে প্রেত খাদক হয়ে গেছে, প্রেত ধরে আর গপাগপ গিলে। এ কথা বলে হাসতে লাগলেন। এই পরিস্থিতিতে ঠাট্টা মোটেও পছন্দ হয়নি রাহাতের। রাহাত এবং ডাক্তার রহমতও তাদের পিছু পিছু আফরোজা বেগমের ঘরে ঢুকলেন। খাটের নিচ থেকে ওই ট্রাঙ্কটা বের করলেন লোকটা। একটা একটা উপকরণ মেঝেতে সাজিয়ে রাখলেন ট্রাঙ্ক খুলে। লোকটাকে দেখে তেমন পড়ালেখা জানে বলে মনে হয় না, তবু সে প্রেত ধারণার বইটার দিকে লোভাতুর দৃষ্টিতে কয়েক পলক তাকিয়ে রইলেন তিনি। এরপর বইটা নিজের ঝুলির মধ্যে ভরে দাঁত বের করে রাহাতের দিকে তাকিয়ে বললেন, এইটা সাবধানে নষ্ট করতে হইব, এইটা আমি পরে নষ্ট করব। এরপর আফরোজা বেগমকে মেঝেতে বসতে বললেন। আফরোজা বেগম বসলেন। আফরোজা বেগমের সামনে তিনি প্রেত সাধনার সময় যে যে উপকরণ ব্যবহার করেছিলেন তা সাজিয়ে রাখা। তিনি এক দৃষ্টিতে সেগুলো দেখতে লাগলেন। তার মাথা সত্যি এলোমেলো হয়ে গেছে। তাকে যা বলা হচ্ছে তিনি তাই করছেন। সাধক লোকটা তার ঝুলি থেকে একটা খালি কাচের বয়াম আর পানি ভর্তি একটা বোতল বের করলেন। সেই পানির কয়েক ফোঁটা আফরোজা বেগমের শরীরে ছিটিয়ে দিতেই আফরোজা বেগম ব্যথার আর্তনাদে চেঁচিয়ে উঠলেন, যেন এটা কোনো পানি না, ভয়ঙ্কর অ্যাসিড। ডাক্তার রহমত রাহাতকে বিড়বিড় করে বলতে লাগলেন। মনের প্রভাব এবার শরীরে কাজ করছে। এরপর সাধক লোকটা তার ঝুলি থেকে কয়েকটা কাঠের টুকরো বের করে ঘরের ভেতরেই আগুন জ্বালালো। প্রেত সাধনার
একটা করে উপকরণ সেই আগুনে ফেলে পোড়াতে লাগলেন। সবকিছু রাহাতের কেমন অসহ্য লাগছে। আকস্মিক লোকটা তার বোতলের অর্ধেক পানি আফরোজা বেগমের মাথায় ঢেলে তার ঝুলি থেকে এক মুটকি মাটি বের করে মুঠো করে আফরোজা বেগমের কপালে ধরে রাখলেন। এবার আফরোজা বেগম বিকট আওয়াজ করে চেঁচিয়ে সাথে সাথেই মেঝেতে লুটিয়ে পড়লেন। রাহাত আর ডক্টর রহমতের সকল যুক্তিকে পেছনে ফেলে একটা অবয়বহীন কালো ছায়া ধোঁয়ার মতো আফরোজা বেগমের শরীর থেকে বেরিয়ে এসে খালি কোটায় প্রবেশ করল। সাধক লোকটা সাথে সাথে বোয়ামের মুখা বন্ধ করে ফেললেন। সন্তর্পণে দাঁড়িয়ে রাহাত এবং ডাক্তার রহমতকে বললেন, এটার পরে এই পানি দিয়েই খাওয়া ফেলাম, সূর্য ডুবার আগে খাইয়া কোনো ফল নাই। এই বলে এই বয়ামটা তার ঝুলিতে ঢুকিয়ে ধীরে ধীরে বাড়ির বাইরের দিকে এগিয়ে চললেন। রাহাত বিস্ময় ভরা দৃষ্টিতে ডাক্তার রহমতের মুখের দিকে তাকালো। ডাক্তার রহমত কাপা কাপা কণ্ঠে বিড়বিড় করতে লাগলেন, এরা ভয়ঙ্কর দুরন্তর প্রকৃতির মানুষ। লোকটা আমাদের হ্যালুসিনেট করেছে। আমরা যা দেখলাম পুরোটাই হ্যালুসিনেশন।